চলুন আজ একবার ১৯ শতকের বাংলায় ফিরে যাওয়া যাক। সময়টা ছিল এক কথায় অসাধারণ, একটা বিশাল সামাজিক আর বৌদ্ধিক আলোড়নের সময়। একদিকে হাজার হাজার বছরের পুরানো প্রথা, আর অন্যদিকে পশ্চিম থেকে আসা একদম নতুন চিন্তাভাবনা। এই দুয়ের সংঘাতেই জন্ম নিচ্ছিল এক নতুন ভারত। আসুন এই যুগান্তকারী সময়টাকেই একটু কাছ থেকে চেনা যাক। প্রশ্নটা কিন্তু বেশ ভাবার মতো, তাই না? ইতিহাস তো আসলে শুধু কিছু সাল বা ঘটনার শুকনো তালিকা নয়। ইতিহাস হলো সেই মানুষগুলোর গল্প, যাদের সাহস, যাদের দর্শন একটা গোটা প্রজন্মকে নতুন করে পথ দেখিয়েছিল। আজ আমরা ঠিক এমনই কয়েকজন মানুষের কথা বলবো। ১৯ শতকের শুরুর দিকটায় বাংলার সমাজটা ছিল একেবারে টালমাটাল একটা অবস্থায়। একদিকে বহু বছরের পুরনো ঐতিহ্য সমাজকে ধরে রেখেছে, আর অন্যদিকে ইংরেজ শাসনের হাত ধরে আসছে পাশ্চাত্য শিক্ষার নতুন ঢেউ। এই দুটো স্রোতের মুখোমুখি সংঘর্ষে সমাজ তখন একটা নতুন পথের খোঁজে। একবার চোখ বন্ধ করে ভাবুন তো সেই সময়ের কথা। একদিকে সতীদাহ, বাল্যবিবাহের মতো ভয়ঙ্কর প্রথা সমাজকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, আর ঠিক তার উল্টো দিকে যুক্তিবাদ, বিজ্ঞান আর ব্যক্তি স্বাধীনতার মতো একেবারে নতুন সব ধারণা শিক্ষিত বাঙালির মনে ঝড় তুলছে। এই যে দুটো বিপরীত শক্তির সংঘাত, এটাই ছিল সে সময়ের আসল চালিকা শক্তি। এই যে একটা বদলের ঝড়, এর মধ্যে সবার আগে যার নামটা নিতেই হয় তিনি হলেন রাজা রামমোহন রায়। তাকে এমনি এমনি ভারতীয় নবজাগরণের জনক বলা হয় না, এর পেছনে যথেষ্ট কারণও আছে। তিনি ছিলেন প্রাচ্য আর পাশ্চাত্যের চিন্তার মধ্যে এক অসাধারণ সেতুবন্ধন। ওর জীবনটা দেখলে বোঝা যায় পুরো ব্যাপারটাই একটা নির্দিষ্ট লক্ষ্যে এগোচ্ছিল। সংস্কারের শুরুটা হয়েছিল ১৮১৪ সালে আত্মীয় সভা দিয়ে, যেখানে তার মতো একই রকম ভাবনার মানুষদের তিনি একজোট করেন। এই ভাবনায় আরও বড় আকারে প্রকাশ পায় ১৮২৮ সালের ব্রাহ্মসভায়। আর তার জীবনের সবচেয়ে বড় সাফল্যটা আসে ঠিক এর পরের বছর ১৮২৯ সালে, যখন তার অক্লান্ত চেষ্টার ফলে সতীদাহের মতো একটা ভয়াবহ প্রথাকে আইন করে বন্ধ করা হয়। সতীদাহ প্রথা নামটা শুনলেই কেমন গায়ে কাটা দেয়, তাই না? এর ভয়াবহতাটা আসলে কল্পনা করাও খুব কঠিন। রামমোহন নিজের চোখের সামনে তার আত্মীয়ার এই করুণ পরিণতি দেখেছিলেন। এই মর্মান্তিক ঘটনাটা তার মনে এতটাই গভীর ছাপ ফেলে যে তিনি প্রতিজ্ঞা করেন এই অমানবিক প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াবেনই। আর এখানেই তার পদ্ধতির বুদ্ধিমত্তাটা বোঝা যায়। তিনি কিন্তু শুধু আবেগের বশে বিরোধিতা করেননি, তার অ্যাপ্রোচটা ছিল একেবারে স্ট্র্যাটেজিক। তিনি প্রাচীন হিন্দু শাস্ত্র ঘেঁটে যুক্তি তুলে দেখালেন যে সতীদাহের কোনো ধর্মীয় ভিত্তিই নেই। এর সাথে চলল জনমত তৈরির জন্য লেখালেখি আর ব্রিটিশ সরকারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করা। এই বহুমুখী কৌশলটাই শেষ পর্যন্ত সাফল্য এনে দিয়েছিল। তার প্রতিষ্ঠিত ব্রাহ্মসভা ছিল একটা বৈপ্লবিক পদক্ষেপ। এটা শুধু একটা প্রথার বিরুদ্ধে লড়াই ছিল না, এটা ছিল পুরো ধর্মীয় চিন্তাভাবনার মূলে একটা ধাক্কা। এই সভা একেশ্বরবাদের কথা বলেছে, মূর্তিপূজা আর জাতিভেদ প্রথার মতো বিষয়কে সরাসরি প্রত্যাখ্যান করেছে। এটা ছিল হিন্দু ধর্মের ভেতরেই এক বিরাট সংস্কারের চেষ্টা। রামমোহন যে আগুনের স্ফুলিঙ্গটা জ্বালিয়ে দিয়েছিলেন, সেটাই যেন দাবানলের চেহারা নিল। তার ঠিক পরে বাংলায় এলো একদল টকবগে তরুণ, যারা ছিল আরও র্যাডিক্যাল, আরও আপোষহীন। তাদের হাত ধরেই জন্ম নিল ইয়ং বেঙ্গল আন্দোলন। এই আন্দোলনের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিলেন হিন্দু কলেজের এক তরুণ অধ্যাপক, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এই একটা কথাই বুঝিয়ে দেয় ডিরোজিও কী ছিলেন। তিনি শুধু পড়াতেন না, তিনি ছাত্রদের ভাবতে শেখাতেন, প্রশ্ন করতে শেখাতেন। তার ছাত্রদের মধ্যে মুক্ত চিন্তার আগুনটা তিনি জ্বালিয়ে দিয়েছিলেন। ডিরোজিওর জীবনটা ছিল অনেকটা ধূমকেতুর মতো, খুবই ছোট কিন্তু অসম্ভব উজ্জ্বল। ১৮২৬ সালে হিন্দু কলেজে যোগ দিয়ে মাত্র কয়েক বছরেই তিনি এমন একদল অনুগামী তৈরি করেন যারা ডিরোজিয়ান নামে পরিচিতি পায়। কিন্তু তার এই র্যাডিক্যাল চিন্তাই তার জন্য কাল হল। ১৮৩১ সালে তাকে কলেজ থেকে বরখাস্ত করা হয় এবং সেই বছরই মাত্র ২২ বছর বয়সে তার মৃত্যু হয়। ডিরোজিওর অনুগামীরা ওই ইয়ং বেঙ্গল গোষ্ঠী ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী আর স্বাধীনতার আদর্শে একেবারে ডুবেছিলেন। ভাবুন তো, সেই সময়ে দাঁড়িয়ে তারা সমাজের সমস্ত পুরনো প্রথা, ধর্মীয় গোড়ামি, এমনকি ঈশ্বরের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলতেন। তাদের কাছে যুক্তির থেকে বড় আর কিচ্ছু ছিল না। কিন্তু সমস্যাটা হলো তাদের ভাবনাগুলো হয়তো সময়ের থেকে এতটাই এগিয়েছিল যে সাধারণ মানুষ তার সঙ্গে নিজেদের মেলাতেই পারেনি। সমাজের সঙ্গে ঠিকঠাক সংযোগ তৈরি করতে না পারার কারণেই এই আন্দোলনটা দীর্ঘস্থায়ী কোনো প্রভাব ফেলতে পারেনি। এরপর আসরে নামলেন আর এক দিকপাল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
তবে তার পথটা ছিল একটু অন্যরকম। ইয়ং বেঙ্গলের মতো র্যাডিক্যাল নন, বরং তিনি ছিলেন একজন মানবতাবাদী, যিনি সমাজের ভেতর থেকেই সংস্কারটা করতে চেয়েছিলেন। বিদ্যাসাগরকে যেটা সবচেয়ে বেশি কষ্ট দিত তা হল বাংলার বিধবাদের দুরবস্থা। একবার ভাবুন তো, সেই সময়টায় তাদের জীবনটা কেমন ছিল। বিয়ে করার কোনো অধিকার নেই, সমাজের চোখে তারা অচ্ছুত, সারাটা জীবন কাটাতে হতো চরম বঞ্চনা আর লাঞ্ছনার মধ্যে দিয়ে। আর এখানেও আমরা একটা অসাধারণ কৌশল দেখতে পাই। বিদ্যাসাগর রামমোহনের মতোই প্রাচীন শাস্ত্র ঘেঁটে প্রমাণ করে দিলেন যে বিধবা বিবাহ আসলে শাস্ত্রসম্মত। এরপর শুরু হলো জোরদার প্রচার, পুস্তিকা বিলি আর সরকারের কাছে ক্রমাগত আবেদন। শেষ পর্যন্ত 1856 সালে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাশ করাতে তিনি সফল হন। এটা নারী অধিকারের ইতিহাসে একটা বিরাট বড় পদক্ষেপ ছিল। শুধু বিধবা বিবাহই নয়, নারী শিক্ষার কথাটাও তিনি ভুলেননি। আর সেটার প্রমাণ, বাংলায় ৩৫টারও বেশি মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ৩৫টা! ভেবে দেখুন একবার। কারণ তিনি খুব ভালো করে বুঝেছিলেন যে আসল পরিবর্তনটা যদি আনতে হয় তাহলে শিক্ষার কোনো বিকল্প নেই। তাহলে এই যে এতগুলো আন্দোলন হলো, এতজন মানুষ লড়লেন, সব মিলিয়ে এর ফলটা কি দাঁড়ালো? আসলে রামমোহন, ডিরোজিয়ান এবং বিদ্যাসাগর এরা প্রত্যেকেই নিজের মতো করে আধুনিক ভারতের চেতনাকে একটা নতুন রূপ দিয়েছিলেন। পথ হয়তো আলাদা ছিল, কিন্তু লক্ষ্যটা ছিল একই। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা খুব সহজে বোঝা যায়। দেখুন, তিনজনের পথ তিন রকম। রামমোহন চেয়েছিলেন পূর্ব আর পশ্চিমের সেরা জিনিসগুলোকে মেলানোর, ইয়াং বেঙ্গল চেয়েছিল সবকিছুকে যুক্তির কষ্টি পাথরে যাচাই করতে, আর বিদ্যাসাগর চেয়েছিলেন সমাজের ভেতর থেকেই সংস্কার আনতে। কিন্তু লড়াইটা ছিল একটাই, একটা উন্নততর মানবিক সমাজ তৈরি করা। সত্যি কথা বলতে কি, এই সংস্কার করারা রাতারাতি সব সমস্যার সমাধান করে যেতে পারেননি। সেটা হয়তো সম্ভবও ছিল না, কিন্তু আসল কাজটা তারা করে গিয়েছিলেন। তারা মানুষের মনে প্রশ্ন করার, অন্যের বিরুদ্ধে বলার আর যুক্তি দিয়ে ভাবার যে বীজটা বুনে দিয়েছিলেন, সেটাই আধুনিক ভারতের ভিত তৈরি করে দিয়েছে। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। ১৯ শতকের সংস্কারকরা যেমন তাদের সময়ের প্রথাকে প্রশ্ন করেছিলেন, তেমনি আমাদের আজকের সমাজে এমন কি নিয়ম বা প্রথা আছে যা হয়তো ১০০ বছর পরের মানুষরা দেখলে ঠিক ততটাই অন্যায্য এবং অদ্ভুত বলে মনে করবে। ভেবে দেখবেন। ভারতের স্বাধীনতা সংগ্রাম, এই কথাটা শুনলে আমাদের মাথায় কি আসে? রাজনৈতিক লড়াই, আন্দোলন, মিছিল, তাই তো? কিন্তু এর শেকড়টা কি আরও গভীরে ছিল? চলুন আজ আমরা সেই গল্পটাই দেখব। কিভাবে ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কারের ছোট্ট ছোট্ট ঢেউগুলোই পরে বিংশ শতাব্দীতে স্বাধীনতার এক বিশাল আন্দোলনে পরিণত হয়েছিল। আচ্ছা, একটা বিপ্লব ঠিক কিভাবে জন্মায়? বিশাল সেনাবাহিনী বা রাস্তায় নেমে প্রতিবাদের মধ্যে দিয়ে, নাকি এর শুরুটা হয় তারও আগে, খুব সাধারণ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা জিনিস দিয়ে, একটা ধারণা থেকে? এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। ইতিহাসে কিন্তু বারবার দেখা গেছে বড়সড় যে কোনো পরিবর্তনের শুরুটা হয় একজন মানুষের ভাবনা থেকে। যখন একজন কেউ সমাজের হাজার বছরের পুরনো নিয়ম, বিশ্বাস আর প্রথাকে প্রশ্ন করার সাহস দেখান, ঠিক তখনই কিন্তু বিপ্লবের প্রথম বীজটা পোঁতা হয়। আর আমাদের ভারতের ক্ষেত্রেও ঘটনাটা ঠিক এভাবেই ঘটেছিল। আমাদের এই গল্পের শুরুটা করতে হবে ১৯ শতকের বাংলায়। সময়টা ছিল এক কথায় এক বিশাল বুদ্ধিবৃত্তিক আলোড়নের, একটা নতুন জাগরণের, যাকে আমরা বলি বঙ্গীয় রেনেসা। আর এই জাগরণের ঠিক কেন্দ্রে ছিলেন একজন অসাধারণ মানুষ। তিনি হলেন রাজা রামমোহন রায়। অনেকেই তাকে ভারতীয় রেনেসন্সের জনক বলেন। তিনি শুধু একজন জ্ঞানী পণ্ডিতই ছিলেন না, বরং ছিলেন একজন সত্যিকারের যোদ্ধা, যিনি সমাজের গভীরে গেঁথে থাকা অন্যায়ের বিরুদ্ধে এক্কেবারে সরাসরি রুখে দাঁড়িয়েছিলেন। একবার ভাবুন তো সেই সময়ের কথা, কি ভয়ঙ্কর সব সামাজিক প্রথা চালু ছিল। সতীদাহ, যেখানে একজন বিধবাকে তার স্বামীর চিতায় জীবন্ত পুড়িয়ে মারা হতো, কিংবা বহুবিবাহ, বাল্যবিবাহ আর সমাজের রন্ধে রন্ধে ঢুকে থাকা কঠোর বর্ণপ্রথা। রামমোহন এই সমস্ত অমানবিক প্রথার বিরুদ্ধেই যেন একাই যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর তার লড়াইটা কিন্তু শুধু কথায় বা তর্কে সীমাবদ্ধ ছিল না। তিনি জানতেন পরিবর্তন আনতে হলে একটা সংগঠন দরকার। তাই ১৮২৮ সালে তিনি ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করলেন। এর মূল উদ্দেশ্যই ছিল
ভারতীয় সমাজকে কুসংস্কার থেকে বের করে এনে একটা আধুনিকতার পথে এগিয়ে নিয়ে যাওয়া। এটা ছিল একটা অসাধারণ প্রাতিষ্ঠানিক পদক্ষেপ, যা অনেক বড় পরিবর্তনের দরজা খুলে দিয়েছিল। রামমোহনের জ্বালানো এই সংস্কারের মশালটা যখন পরের প্রজন্মের হাতে গেল, তখন সেটা যেন আরও উজ্জ্বল, আরও তেজস্বী হয়ে উঠল। চলুন এবার সেই তরুণদের কথায় আসা যাক, যারা আরও অনেক আমূল পরিবর্তনের স্বপ্ন দেখতেন। এই নতুন চিন্তার ঢেউয়ের একেবারে কেন্দ্রে ছিলেন হেনরি ভিভিয়ান ডিরোজিও, কলকাতার হিন্দু কলেজের একজন অসম্ভব প্রতিভাবান তরুণ শিক্ষক। তার মুক্তচিন্তা আর জ্ঞানের গভীরতা সেই সময়ের সেরা ছাত্রদের যেন চুম্বকের মতো টানত। ডিরোজিওর শিক্ষার মূল কথাই ছিল একটাই: প্রশ্ন করো, সব কিছুকে প্রশ্ন করো, কোনো কিছুকেই বিনা বিচারে মেনে নিও না, তা সে যত বড়ই হোক না কেন। প্রচলিত আছে যে তিনি তার ছাত্রদের মধ্যে স্বাধীনভাবে চিন্তা করার আগুনটা জ্বালিয়ে দিয়েছিলেন। ডিরোজিওর এই অনুগামীরাই ইয়াং বেঙ্গল নামে পরিচিত হয়েছিলেন। আর তাদের চিন্তাভাবনা, সে তো ছিল সেই সময়ের তুলনায় সাংঘাতিক বিপ্লবী। তারা ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত ছিলেন, নারী শিক্ষার পক্ষে জোর সওয়াল করতেন, এমনকি সমাজের সবচেয়ে পবিত্র বলে মানা ধর্মীয় বিশ্বাসগুলোকেও চ্যালেঞ্জ করতে একটুও দ্বিধা করেননি। এই যে নতুন চিন্তার ঝড়, এটা কিন্তু শুধু কলেজের ক্লাসরুম বা আলোচনার টেবিলেই আটকে থাকেনি। এই ঢেউটা গিয়ে আছড়ে পড়েছিল সমাজের গভীরে। বিশেষ করে নারীদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনার জন্য আইনি লড়াই শুরু হয়েছিল। এই পরিবর্তনের হাওয়াকে যিনি আরও এগিয়ে নিয়ে গেলেন, তিনি হলেন আরেক কিংবদন্তি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি খুব ভালো করে বুঝেছিলেন যে সমাজের আসল উন্নতি করতে হলে নারীদের শিক্ষা আর আইনি অধিকার প্রতিষ্ঠা করাটা সবচেয়ে জরুরি। দেখুন, এখানে ৩টি ঐতিহাসিক আইনি পরিবর্তনের কথা বলা হয়েছে। প্রথমে ১৮২৯ সাল, রামমোহনের দীর্ঘদিনের লড়াইয়ের ফলে সতীদাহ প্রথার মতো একটা ভয়ঙ্কর প্রথাকে নিষিদ্ধ করা হল। ভাবা যায় এটা নারী অধিকারের জন্য কত বড় একটা জয় ছিল। এরপর এলো ১৮৫৬ সাল, বিদ্যাসাগরের অক্লান্ত পরিশ্রমে বিধবা বিবাহ আইন পাশ হল, যা বিধবাদের নতুন করে বাঁচার অধিকার দিল। এই আইনগুলো শুধু কাগজ কলমের পরিবর্তন ছিল না, এগুলো ছিল সমাজের বুকে জমে থাকা কুসংস্কারের পাথরের ওপর এক একটা প্রচণ্ড আঘাত। সমাজের ভেতরের এই অন্যায়গুলোর বিরুদ্ধে লড়তে লড়তে ভারতীয়রা একটা খুব জরুরি জিনিস শিখে গিয়েছিল: কিভাবে প্রশ্ন করতে হয় আর কিভাবে অধিকারের জন্য একজোট হতে হয়। এখন প্রশ্ন হল, এই শিক্ষাই বা কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে রাজনীতিক স্বাধীনতা সংগ্রামের ভিত্তি হয়ে উঠল? চলুন এই সংযোগটা একটু খুঁজে বের করি। হ্যাঁ, আসল সংযোগটা কিন্তু এখানেই। এই সমাজ সংস্কার আন্দোলনগুলো আসলে ভারতীয়দের আত্মবিশ্বাসটা ফিরিয়ে দিয়েছিল। তারা বুঝতে শিখেছিল যে অন্যায়কে চ্যালেঞ্জ করা যায়, অধিকার আদায় করা সম্ভব। এই যে নতুন আত্মমর্যাদা আর প্রতিবাদের মানসিকতা, এটাই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা জাতীয়তাবাদী আন্দোলনের জন্য উর্বর জমি তৈরি করে দিয়েছিল। এরপর ১৯১৫ সালে ভারতে এলেন মহাত্মা গান্ধী, আর তিনি সঙ্গে করে নিয়ে এলেন সংগ্রামের এক সম্পূর্ণ নতুন দর্শন, সত্যাগ্রহ। এর মূল কথাটাই হল সত্যের প্রতি আগ্রহ আর অহিংসা। তিনি দেখিয়েছিলেন যে শারীরিক শক্তি দিয়ে নয়, বরং নৈতিক শক্তি দিয়েও সবচেয়ে বড় লড়াইটা যেটা সম্ভব। গান্ধীর নেতৃত্বে অসহযোগ আর আইন অমান্য আন্দোলন এই সত্যাগ্রহের ধারণাকেই বাস্তবে রূপ দিয়েছিল। দেখুন কিভাবে ধাপে ধাপে ব্রিটিশ শাসনের ভিত্তি দুর্বল করার একটা পরিকল্পনা করা হয়েছিল। সরকারি উপাধি ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে বিদেশি পণ্য বয়কট, আর সবশেষে লবণ আইনের মতো অন্যায় আইনের বিরুদ্ধে বিশাল গণ আন্দোলন। তবে হ্যাঁ, স্বাধীনতার এই সংগ্রাম কিন্তু কোনো একটা সরল রেখায় চলেনি। এটা ছিল বহু মানুষের, বহু গোষ্ঠীর মিলিত আকাঙ্ক্ষার এক প্রকাশ। কিন্তু সেই আকাঙ্ক্ষার রূপটা সবার কাছে ঠিক একরকম ছিল না। এই ব্যাপারটা খুব মজার। স্বরাজ বা স্বাধীনতা, এই একটা শব্দের অর্থই বিভিন্ন মানুষের কাছে ছিল বিভিন্ন রকম। যেমন ধরুন, কৃষকদের কাছে স্বরাজ মানে ছিল চড়া রাজস্ব থেকে মুক্তি। আবার আসামের চা বাগানের শ্রমিকদের কাছে এর মানে ছিল নিজেদের গ্রামে স্বাধীনভাবে ফিরে যাওয়ার অধিকার। আর ব্যবসায়ীরা, তাদের কাছে স্বরাজ মানে ছিল ব্যবসার ওপর থেকে ব্রিটিশ নিয়ন্ত্রণ উঠে যাওয়া। শুধু তাই নয়, আন্দোলনের বড় বড় নেতাদের মধ্যেও কিন্তু বিভিন্ন বিষয়ে গভীর মতপার্থক্য ছিল।
যেমন দলিতদের অধিকার নিয়ে মহাত্মা গান্ধী আর ডক্টর আম্বেদকরের মধ্যে ভাবনার অনেক অমিল ছিল। গান্ধীজি যেখানে দলিতদের হিন্দু সমাজেরই একটি অংশ হিসেবে দেখতেন, সেখানে আম্বেদকর তাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর মতো ব্যবস্থার দাবি তুলেছিলেন। তো রামমোহন থেকে শুরু করে গান্ধী, আম্বেদকর পর্যন্ত ভারতের এই যে দীর্ঘ যাত্রা, এটা আমাদের একটা খুব জরুরি জিনিস শেখায়, আর তা হল প্রশ্ন করার সাহস। তারা সবাই তাদের সময়ের প্রতিষ্ঠিত নিয়ম আর সত্যকে চ্যালেঞ্জ করেছিলেন। তাই এই আলোচনা শেষে প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই থাকল, আজকের দিনে এমন কোন প্রতিষ্ঠিত ধারণা বা বিশ্বাস আছে যেগুলোকে আমাদের সবার প্রশ্ন করা উচিত? একবার ভাবুন তো, একটা দেশ যেন শতাব্দীর পর শতাব্দী ধরে গভীর ঘুমে আচ্ছন্ন, আর হঠাৎ সেই ঘুম ভাঙতে শুরু করল। না, এটা কোনো গল্প নয়, এটা আমাদের ভারতের জেগে ওঠার কাহিনী। আজ আমরা ঠিক সেই জার্নিটাই খুঁজে দেখব, যা শুরু হয়েছিল সামাজিক সংস্কারের খুব ছোট্ট একটা স্ফুলিঙ্গ থেকে, আর শেষে পরিণত হয়েছিল স্বাধীনতার এক বিশাল বিপ্লবের আগুনে। কিন্তু প্রশ্নটা হলো, একটা জাতি জাগে কি করে, যখন একদিকে সে বহু পুরনো রীতিনীতির শেকলে বাঁধা আর অন্যদিকে বিদেশি শাসনে পরাধীন? আচ্ছা, এই জেগে ওঠার শুরুটা কি শুধুই রাজনৈতিক স্বাধীনতার ইচ্ছা থেকে হয়, নাকি এর আসল শুরুটা হয় আরও গভীরে, সমাজের একেবারে গোড়ায় থাকা বিশ্বাসগুলোকে যখন কেউ প্রশ্ন করতে শুরু করে? এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন এগোনো যাক। আমাদের এই অসাধারণ জার্নিটাকে আমরা মোট 6টা ভাগে ভাগ করেছি। প্রথমে দেখব কিভাবে ঐতিহ্যের দেওয়ালে প্রথম ধাক্কাটা লাগল, তারপর জানব ইয়াং বেঙ্গল র্যাডিক্যালদের বিদ্রোহের কথা, এরপর আসবে শিক্ষার জন্য সংগ্রাম, স্বরাজের ডাক, এবং তারপর স্বাধীনতার জন্য গণ আন্দোলন। আর সব শেষে এই জাগরণ আমাদের জন্য কি উত্তরাধিকার রেখে গেছে তা নিয়ে একটু ভাবব। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম পর্ব ঐতিহ্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ, মানে সংস্কারের সেই প্রথম স্ফুলিঙ্গ। ভাবুন তো সেই সময়ের কথা, 19 শতকের শুরুর দিককার ভারত। সমাজটা তখন এমন কিছু রীতিনীতির জালে জড়িয়েছিল যা একদিকে নারীদের দমিয়ে রাখত, আর অন্যদিকে জাতপাতের নামে মানুষকে মানুষ থেকে আলাদা করে দিত। স্ক্রিনে যে তালিকাটা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু শুধুই কয়েকটা শব্দ নয়, এর প্রত্যেকটা শব্দের পেছনে লুকিয়ে আছে লক্ষ লক্ষ মানুষের যন্ত্রণার ইতিহাস। সতীদাহ, ভাবা যায়, একজন জলজন্ত বিধবা নারীকে তার স্বামীর চিতায় পুড়িয়ে মারা হচ্ছে। বাল্যবিবাহ, শৈশব বলে কিছু নেই, কঠোর জাতিভেদ, জন্মানোর সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাচ্ছে কে উঁচু আর কে নিচু। আর মেয়েদের জন্য পড়াশোনা, সে তো প্রায় নিষিদ্ধই ছিল। এটাই ছিল তখনকার সমাজের এক ভয়ঙ্কর বাস্তব চিত্র। কিন্তু মজার ব্যাপার হলো, এই অচলায়তন ভাঙার ডাকটা কিন্তু বাইরে থেকে আসেনি। এই আওয়াজটা উঠল সমাজের ঠিক ভেতর থেকে। এমন কয়েকজন মানুষ উঠে দাঁড়ালেন যাদের এই অন্ধ প্রথাগুলোকে চোখে চোখ রেখে প্রশ্ন করার সাহস ছিল। আর সেই সাহসী মানুষদের মধ্যে একদম সামনের সারিতে ছিলেন রাজা রামমোহন রায়, যাকে বলা হয় ভারতীয় নবজাগরণের জনক। তার এই কথাটা দেখুন, সেই সময়ে দাঁড়িয়ে এটা বলাটা যে কি বিরাট এক ব্যাপার ছিল তা ভাবা যায় না। তখন তো ধর্মকে প্রশ্ন করার কথা কেউ কল্পনাও করতে পারত না। রামমোহনই প্রথম জোরগলায় বললেন, সমাজের ভালোর জন্য, দেশের ভালোর জন্য ধর্মের নামে চলা অমানবিক প্রথাগুলোকে চ্যালেঞ্জ করতেই হবে। আর সতীদাহ প্রথার বিরুদ্ধে তার যে লড়াই, সেটা ছিল এই ভাবনারই সবচেয়ে বড় প্রমাণ। এবারে আমরা চলে এলাম দ্বিতীয় পর্বে, দ্য ইয়াং বেঙ্গল র্যাডিক্যালস, যাদের বলা যায় র্যাডিক্যাল ভাবনার আগুন। দেখুন, রামমোহনের পথটা ছিল বেশ সংযত, যুক্তির ওপর নির্ভরশীল। কিন্তু তার ঠিক পরেই আসরে নামল এমন একদল তরুণ যাদের শিরায় শিরায় বইছিল বিদ্রোহের আগুন। তারা কোনো ছোটখাটো সংস্কারে বিশ্বাসী ছিল না, তারা চেয়েছিল পুরো সিস্টেমটাকেই ওলটপালট করে দিতে। একবার দৃশ্যটা কল্পনা করুন, কলকাতার হিন্দু কলেজের একদল টকবগে ছাত্র, চোখে তাদের নতুন এক পৃথিবীর স্বপ্ন। আর তাদের এই স্বপ্নকে উস্কে দিচ্ছেন একজন অসাধারণ শিক্ষক, হেনরি ভিভিয়েন ডিরোজিও। ডিরোজিও তাদের একটা জিনিসই শিখিয়েছিলেন যা সেই সময়ের জন্য ছিল সবচেয়ে বিপজ্জনক কিন্তু সবচেয়ে জরুরি শিক্ষা: যুক্তি দিয়ে সবকিছু বিচার করো, কিচ্ছু বিনা প্রশ্নে মেনে নেবে না। ওদের মূলমন্ত্র ছিল খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী: সব কিছুকে প্রশ্ন করো, সেটা সমাজ হোক, ধর্ম হোক বা বহু পুরনো ঐতিহ্য, কোনো কিছুই তাদের যুক্তির পরীক্ষার ঊর্ধ্বে ছিল না। আর সেই অনুযায়ী তাদের কাজগুলোও ছিল সাংঘাতিক রকমের দুঃসাহসী। পুরনো সামাজিক রীতিকে নিয়ে ঠাট্টা তামাশা করা, ঈশ্বরের অস্তিত্ব আছে কিনা তাই নিয়ে তর্ক জুড়ে দেওয়া, ফরাসি বিপ্লবের আদর্শে একেবারে উদ্বুদ্ধ থাকা, আর জোর গলায় নারী শিক্ষা আর বাকস্বাধীনতার দাবি তোলা। এবার ভাবুন,
এই কাজগুলো সেই সময়ের গোঁড়া সমাজে কীরকম তোলপাড় ফেলেছিল। ওরা শুধু নিয়ম ভাঙছিল না, ওরা আসলে সমাজের গোড়ায় ঘা দিচ্ছিল। হ্যাঁ, অনেকেই ওদের ধর্মদ্রোহী বলে একঘরে করে দিয়েছিল, কিন্তু ওরা যে প্রশ্নগুলো তুলেছিল সে প্রশ্নগুলো কিন্তু হাওয়ায় মিলিয়ে যায়নি, সেগুলো থেকেই গেল। এবারে আমাদের তৃতীয় পর্ব, শিক্ষার জন্য যুদ্ধ। তো ইয়াং বেঙ্গল যে র্যাডিক্যাল চিন্তাভাবনার ঢেউটা তুলেছিল, সেটা সমাজের অনেক জমে থাকা ধারণাকে নাড়িয়ে দিয়ে গেছিল। আর এই আলোড়নের ফলে শিক্ষার মতো একটা জরুরি বিষয়, বিশেষ করে মেয়েদের পড়াশোনার ব্যাপারটা সবার আলোচনার কেন্দ্রে চলে এলো। মানুষ বুঝতে শুরু করল যে জ্ঞানই আসলে আসল মুক্তির চাবিকাঠি। এখানে আমরা সেই লড়াইয়ের কিছু বড় বড় মাইলস্টোন দেখতে পাচ্ছি। 1829-এ রামমোহনর লড়াইয়ের ফলে সতীদাহ প্রথা আইন করে বন্ধ হল। এরপর আসরে এলেন আর এক দিকপাল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার অবিশ্বাস্য জেদ আর লড়াইয়ের ফলে 1856 সালে বিধবা বিবাহ আইনি স্বীকৃতি পেল। ভাবুন তো, এটা ছিল একটা অকল্পনীয় সামাজিক বিপ্লব। শুধু এটাই নয়, মেয়েদের পড়াশোনার প্রসারেও তার অবদান ভোলার নয়। এই প্রত্যেকটা আইন ছিল যেন এক একটা বন্ধ দরজা খুলে দেওয়ার মতো, যা নারীদের অন্ধকার থেকে একটু একটু করে আলোর দিকে নিয়ে আসছিল। এবার চতুর্থ পর্ব, স্বরাজের ডাক। আর ঠিক এইখান থেকেই কিন্তু গল্পের মোড়টা ঘুরে গেল। দেখুন, যখন একটা সমাজ নিজের ভেতরের ভুলগুলো নিয়ে প্রশ্ন করতে শেখে, তখন পরের প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই আসে, আচ্ছা, আমরা পরাধীন কেন? এই সামাজিক জাগরণ থেকেই জন্ম নিল রাজনৈতিক স্বাধীনতার খিদে। লড়াইটার শুধু সমাজের ভেতরের কুপ্রথার বিরুদ্ধে রইল না, এবার লক্ষ্য স্থির হল বাইরের শক্তির বিরুদ্ধে, অর্থাৎ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। এই স্লাইডটা দেখলে পরিবর্তনটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। দেখুন, একদিকে সংস্কারকদের লক্ষ্য ছিল সতীদাহ, বাল্যবিবাহর মতো সামাজিক সমস্যাগুলো দূর করা, আর অন্যদিকে জাতীয়তাবাদীদের লক্ষ্য হয়ে দাঁড়াল পূর্ণ স্বরাজ। পূর্ণ স্বরাজ মানে কিন্তু শুধু ব্রিটিশরা চলে যাবে তা নয়, এর মানে হল ভারতের সবকিছুর ওপর ভারতের মানুষের সম্পূর্ণ নিয়ন্ত্রণ, সেটা রাজনীতি হোক, অর্থনীতি হোক বা সমাজ। লক্ষ্যটা শুধু শাসক বদলানো ছিল না, লক্ষ্য ছিল পুরো শাসন ব্যবস্থাটাকেই বদলে ফেলা। এবং এরপর পঞ্চম পর্ব, স্বাধীনতার জন্য পদযাত্রা, জাতীয়তাবাদের সেই আগুন। এরপর ভারতের রাজনীতির মঞ্চে এমন একজনের প্রবেশ ঘটল, যিনি এসে সংগ্রামের মানেটাই পুরো বদলে দিলেন, মোহনদাস করমচাঁদ গান্ধী। তার নেতৃত্বে দেশের ছোট বড় সব প্রতিবাদগুলো এক হয়ে একটা বিশাল জাতীয়তাবাদী স্রোতে মিশে গেল। গান্ধীজি দেশবাসীর হাতে তুলে দিলেন এক নতুন অস্ত্র, সত্যাগ্রহ। এটাকে কিন্তু শুধু অহিংসা বা নন ভায়োলেন্স বললে ভুল হবে। দেখুন, সত্যাগ্রহ শব্দটাকে ভাঙলে হয় সত্যের প্রতি আগ্রহ বা সত্যের জন্য জেদ। গান্ধীজির দর্শনটা ছিল খুব পরিষ্কার, সত্যের চেয়ে বড় কোনো শক্তি নেই। অন্যায়কারীর বিরুদ্ধে হিংসা দিয়ে লড়লে হবে না, বরং নিজে কষ্ট স্বীকার করে আর সত্যকে আঁকড়ে ধরে তার মনটাকে বদলাতে হবে। আর এটা কোনো দুর্বল মানুষের অস্ত্র ছিল না, এটা ছিল সত্যিকারের সাহসীদের অস্ত্র। 240 মাইল, এই সংখ্যাটা শুধু একটা দূরত্বের হিসাব নয়, এর চেয়ে অনেক বড় কিছু। কিন্তু প্রশ্ন হল, লবণ কেন? এত কিছু থাকতে লবণ কেন? কারণ লবণ ছিল এমন একটা জিনিস যা প্রত্যেক ভারতবাসীর, বিশেষ করে গরিব মানুষের প্রতিদিন লাগত, আর ব্রিটিশ সরকার তার উপর বিলাট অঙ্কের কর বসিয়েছিল। এটা ছিল সরাসরি শোষণ। গান্ধীজি ঠিক এই সাধারণ নুনকেই প্রতিবাদের সবচেয়ে শক্তিশালী প্রতীকে পরিণত করলেন। তাই সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত এই পদযাত্রাটা ছিল ব্রিটিশ শোষণের বিরুদ্ধে একটা নীরব কিন্তু অসম্ভব দৃঢ় এক ঘোষণা। ডান্ডি মার্চের সেই ছোট্ট স্ফুলিঙ্গটা সারা দেশে আইন অমান্যের আগুন জ্বালিয়ে দিল। দেশের সব জায়গায় মানুষ নিজেরাই নুন তৈরি করে লবণ আইন ভাঙতে শুরু করল। বিদেশি কাপড়ের দোকানের সামনে পিকেটিং শুরু হলো, কৃষকরা খাজনা দেওয়া বন্ধ করে দিল, বিভিন্ন জায়গায় অরণ্য আইন ভাঙা হলো। এক কথায় ব্রিটিশ প্রশাসনকে প্রায় অচল করে দিয়ে এই আন্দোলনটা ভারতের প্রত্যেকটা কোণায় ছড়িয়ে পড়েছিল। আর এভাবেই আমরা চলে এলাম আমাদের শেষ পর্বে, রেখে যাওয়া প্রশ্ন। কারণ এই জাগরণ কিন্তু আজও চলছে। আমাদের এই পুরো জার্নিটা শেষে এসে কয়েকটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে 100 বছরের জাগরণ, এই সংগ্রাম, এত আত্মত্যাগ, এগুলো আমাদের জন্য ঠিক কী রেখে গেল? এর উত্তরাধিকার কি শুধুই ক্যালেন্ডারের পাতায় একটা স্বাধীনতা দিবস? একটা জাতি যে একদিন নিজের ভেতরের শেকল ভাঙতে শুরু করেছিল, সে শেষ পর্যন্ত নিজের গলার আওয়াজটা খুঁজে পেল। সংস্কারের সেই প্রথম স্ফুলিঙ্গ থেকে শুরু করে স্বাধীনতার সেই বিপ্লবী আগুন পর্যন্ত এই 100টা বছর ছিল আসলে ভারতের নিজেকে নতুন করে চেনার এক গল্প। ভেবে দেখুন, সেই সংস্কারকরা এমন জিনিসকে প্রশ্ন করেছিলেন যা প্রশ্ন করা যায় বলেই কেউ ভাবত না।
তারা সেই সময়ের স্বাভাবিক বলে ধরে নেওয়া সব ধারণাগুলোকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তাদের রেখে যাওয়া সেই উত্তরাধিকার আজও আমাদের সামনে একটা আয়না তুলে ধরে। আমাদের আজকের সময়ের প্রশ্নাতীত সত্যগুলো কি কোন স্বাভাবিক বিষয়গুলোকে আজ আমাদের প্রশ্ন করা উচিত যদি আমরা আরও ভালো একটা ভবিষ্যৎ গড়তে চাই? এই ভাবনাটাই আজ সবার জন্য রেখে গেলাম।